ঋত্বিক দেখলো ঋত্বিকের জেঠুর মাথা আর শরীর আলাদা। আসলে ঋত্বিক আর ঋষভ 2 থেকে 3 দিন আগে একটা সাধনা করেছিল, তাও আবার সেটা এমনি সেমনি সাধনা না, পিশাচ সাধনা। মানে ও খাবে, ও নিজের হাতটাকে ও কামড়ে কামড়ে মানে রক্ত বের করছে খাবে বলে। মানে ঋত্বিক পুরো প্রসেস হয়ে যায়। হতে পারে ওকে একটা ঘরের মধ্যে আটকে রাখতো, আটকে ওকে ভাত মাছ মাংস সব খেতে দিত। এবার ওর মা ভয় চিল্লে দিয়েছে। এবার ঋত্বিক না লাফ দিয়ে ওর মায়ের গায়ে পড়ে ওর মায়ের গলাটিতে ধরেছে। গলাটি পর মার এই জায়গাটা, এখন ওর মার দাগ রয়েছে, এই জায়গাটা প্রায় কামড়ে রক্ত বের করে দিয়েছে। দাঁত বসিয়ে দিয়েছে, পুরো দাঁত ভিতরে রক্ত বেরিয়ে গেছে। চামড়া প্রায় ছিঁড়ে নিয়েওছে, প্রায় অনেকটা চামড়া ছিঁড়েও গেছে। আজকে আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার বন্ধু ঋত্বিকের সাথে ঘটা সত্য ঘটনা। আমার বন্ধু ঋত্বিকের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। ঋত্বিক প্রত্যেক দিনের মতো সেই দিনও রাত্রেবেলা মা বাড়িতে শুয়ে ফোন ঘাটছিল। আসলে ঋত্বিকের বাড়ি আর ঋত্বিকের মা বাড়ি খুব একটা দূরে নয়, অনেকটাই কাছাকাছি। সে কারণে ঋত্বিক রাত্রেবেলা ওর মা বাড়িতেই শোয়। রাত তখন প্রায় 11টা বাজে। ঋত্বিক নিজের মতো ফোন ঘাটছে। এমন সময় ঋত্বিকের মামা এসে ঋত্বিককে বলল যে আচ্ছা ঋত্বিক, তোর জ্যাঠা মারা গেছে, তোকে তোর মা বাবা এখনই ডেকেছে, তুই যা। তো ঋত্বিক একটু অবাক হলো যে আমার জেঠু কালকে অবধি ঠিক ছিল, এমনকি আজকে সকালেও যখন আমি বাড়ি গেলাম তখন আমার জেঠু ঠিক ছিল, তো হঠাৎ করে এমন কি হলো যে মারা গেল। তো ঋত্বিক ওর মামাকে জিজ্ঞেস করলো যে কি করে মারা গেল, সকাল অবধি ঠিক ছিল হঠাৎ করে মারা গেল, ইয়ার কি করছো নাকি? ওর মামা বললো যে আমি বলতে পারবো না, তুই গিয়ে দেখে নে কিভাবে মারা গেছে। আর ঋত্বিক একটু অবাক হলো যে মারা গেছে, কিভাবে মারা গেছে বলতে পারবে না মানে কি? আর ঋত্বিক দেখলো যে ওর মামা কিছুটা ভয় পেয়ে রয়েছে, কেন ঋত্বিক বুঝতে পারলো না। তো ঋত্বিক আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লো। এবারে ঋত্বিক বাড়ি পৌঁছালো। ঋত্বিক বাড়ি পৌঁছে দেখলো ঋত্বিকের বাড়ির সামনে অনেক লোকের ভিড়, আর কি একখানা ওরা বলা বলি করছে নিজেদের মধ্যে। এবারে ভিড় হওয়াটা স্বাভাবিক, কোনো ঘরে মারা গেলে সেরকম আশেপাশের পাড়ার লোক সব ভিড় করে। তো সেরকমভাবে ঋত্বিক ভাবলো যে ভিড় করেছে। ঋত্বিক ঘরে ঢুকলো। ঋত্বিক ঘরে ঢুকে যেটা দেখলো সেটা দেখে ঋত্বিকের চোখ কপালে উঠে গেল, সারা শরীরে শিহরণ বয়ে গেল ঋত্বিকের। ঋত্বিক এমন কি দেখলো? ঋত্বিক দেখলো ঋত্বিকের জেঠুর মাথা আর শরীর আলাদা। কেউ ঋত্বিকের জেঠুর গলা কেটে দিয়েছে। এবার ঘরে ঋত্বিকের জেঠু যখন ঘরে ছিল, ঘরে কেউ ছিল না, তাহলে কে মেরেছে? সবাই বলছে এটা কোনো প্রেতাত্মার কাজ। ঋত্বিক ওই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঋত্বিক হঠাৎ করে দৌড়ে অন্য রুমে চলে গেল। অন্য রুমে গিয়ে ও ঋষভকে কল করলো। ঋত্বিক যেন কিছু একটা জানে, এরকমভাবে ঋষভকে কল করলো। ঋত্বিক ঋষভকে কল করে কাঁপা কাঁপা গলায় বলছে সব ঘটনা, যে কীভাবে ওর জেঠু মারা গেছে সব কিছু বললো ঋষভকে। এবারে লাস্টে ঋত্বিক এইটুকুনি বললো, ভাই মনে হচ্ছে কি যে আমাদের ওইটা করা ঠিক হয়নি, মনে হচ্ছে ওই কারণেই এইরকম হচ্ছে। এমন কি করেছিল ঋত্বিক? আসলে ঋত্বিক আর ঋষভ 2 থেকে 3 দিন আগে একটা সাধনা করেছিল, তাও আবার সেটা এমনি সেমনি সাধনা না, পিশাচ সাধনা। আসলে ঋষভের দাদু ছিল একজন তান্ত্রিক। ইভেন তিনি তখনও বেঁচে ছিলেন, ঋষভের দাদু তখনও বেঁচে ছিলেন। ঋষভের দাদুর এখন বয়স প্রায় 80-85 বছর। এখন উনি ওইসব দিক দিয়ে বেরিয়ে এসছেন, ওইসব তান্ত্রিকের কাজটা ছেড়ে দিয়েছেন। তো ঋষভের দাদুর একটা সিন্দুক ছিল, ওই সিন্দুক থেকে ওরা ওই বইটা পেয়েছিল পিশাচ সাধনার। এবার ওরা কিছু না ভেবেই পিশাচ সাধনা করতে বসে পড়েছে, না কিছু জানে, না কোনো জ্ঞান, না কিছু শিখেছে, পিশাচ সাধনা করতে বসে পড়েছে। এবার ঋত্বিক আর ঋষভ পিশাচ সাধনার মাঝখানেই উঠে যায়। ওরা পুরো করতে পারে না, আরে শেখেনি তো কিভাবে করবে, ওরা পুরোপুরি শেখেনি কিছু, ওরা উঠে যায়। এবার কি হয়েছে, সেই পিশাচি ঋত্বিকের জেঠুকে মেরেছে বলে ঋত্বিক আর ঋষভের মনে হচ্ছে। এবার ওরা মনে করছে যে ঋত্বিকের জেঠুকে ওই পিশাচি মেরেছে। তো ঋত্বিক নিজের জেঠুর শেষ কাজ করে, কারণ ঋত্বিকের জেঠুর কোনো মেয়ে ছিল না, কেউ ছিল না। তো ঋত্বিক নিজের জেঠুর শেষ কাজ করে, মুখাগ্নি করে, সব কিছু করে ঘরে আসে। সেই দিন রাত একদম ঠিকঠাক ছিল। এবার ঋষভ যেটা জানালো সেটা শুনে ঋত্বিকের আরও বেশি ঋত্বিক ভয় পেয়ে গেল। কি জানালো ঋষভ? আসলে ঋষভের বাবাও ঠিক একই রকমভাবে মারা গেছে যেরকমভাবে ঋত্বিকের জেঠু মারা গেছিল আগের দিন। ঋষভের বাবারও কেউ যেন গলা কেটে দিয়েছে, সারা শরীর দিয়ে যেন রক্ত শুষে নিয়েছে। এরপর ওরা না কাউকে বলতে পারছে না যে এরকম ওরা পিশাচ সাধনা করেছে, মনে হচ্ছে ওই পিশাচে এরকমভাবে মারছে সবাইকে। কীভাবে বলবে? লোককে কি বলবে যে আমরা এরকম পিশাচ সাধনা করেছি, আমার জন্য আমার জেঠু মারা গেছে, আমাদের জন্য আমাদের বাবা মারা গেছে? এটা কি ওরা বলবে? ওরা কিচ্ছু বলতে পারে না।
দিন আস্তে আস্তে পেরাতে থাকে। এবারে না 10 অবধি ঋত্বিক পুরো ভালো থাকে, কিন্তু আসল জিনিস শুরু হয় 10 পরের দিন দিয়ে। যে 10 দিনের মাথায় যে কাজটা হয়, আমাদের হিন্দু ধর্মে যে মুখাগ্নির পর 10 দিনের মাথায় যে কাজটা হয় ওটাকে 10 কাজ বলে। তার একদিন কি দুদিন পরেই শ্রাদ্ধ হয় আই থিঙ্ক। তো 10 পরের দিন দিয়ে আসল কথা শুরু হয়। ঋত্বিক প্রচণ্ড পরিমাণে মাছ মাংস খেয়েছে, পাগলের মতো করে মাছ মাংস খাওয়ার জন্য। এমনিতে কিন্তু ঋত্বিক ভেজিটেরিয়ান, ওই টাইমে তো মাছ মাংস কিছু খাওয়া যায় না, ওই টাইমে তো ফল টল খেতে হয়, আরও সেদ্ধ টেদ্ধ খেতে হয়, তো মালসা খেতে হয়, মালসা পুরাতে হয়, মালসা খেতে হয়। তো ওই টাইমে না প্রচণ্ড পরিমাণে ঋত্বিক পাগলের মতো হয়ে যায় মাছ মাংস খাওয়ার জন্য। মানে ও খাবেই, ও নিজের হাতটাকে ও কামড়ে কামড়ে মানে রক্ত বের করছে খাবে বলে। মানে ঋত্বিক পুরো প্রসেস হয়ে যায় পাগলের মতো। ঋত্বিককে খাটে না বেঁধে রাখা হয়, ঋত্বিকের হাত পা পুরো খাটের মধ্যে বেঁধে রাখা হয়। ঋত্বিকের মা প্রচণ্ড পরিমাণে কান্না করে। এইসব ঘটনাগুলো আমার, এই পরের ঘটনাটা পুরোটা আমার ঋত্বিকের মার কাছে শোনা। ঋত্বিকের ওই টাইমের পুরো মেমোরি লস হয়ে গেছে পুরো। ঋত্বিক এখন বেঁচে রয়েছে বাট পাগলের মতো, মানে ওর কিছু মনে থাকে না কিছু, এখন এফেক্টটা রয়ে গেছে ঋত্বিকের। তো ঋত্বিককে বেঁধে রাখা হয়, হাত পা বেঁধে রাখা হয়। এরপর ঋত্বিক তো ওই শ্রাদ্ধের কাজ কীভাবে বলবো, প্রচণ্ড খারাপভাবে ওই শ্রাদ্ধটা গেছে, প্রচণ্ড খারাপভাবে ঋত্বিক ওই কাজটা করেছে। মানে ওকে কোনো মন্ত্র বলতে বলছে, ও মন্ত্র না পড়েও কামড়া কামড়ি, মানে প্রচণ্ড বাজেভাবে গেছে ওই শ্রাদ্ধের কাজটা ঋত্বিকদের বাড়িতে। ঋত্বিকের বাড়ির লোক এরপরেও কিচ্ছু বুঝতে পারে না, ভাবে হয়তো ওর জেঠু মারা গেছে, ওর জেঠুকে তো অনেক প্রচণ্ড ভালোবাসতো, এই কারণে ওর মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে ঋত্বিক। এইটা ভেবে ওকে একটা ঘরে আটকে রাখতো। মানে ওরা বুঝতে পারছে না যে এটা কোনো প্রেতাত্মা হতে পারে। ওকে একটা ঘরের মধ্যে আটকে রাখতো, আটকে ওকে ভাত মাছ মাংস সব খেতে দিত। এরপর একদিন ঋত্বিকের মা খুলেছে দরজা, খুলে ভিতরে ঢুকেছে, কিন্তু ঋত্বিক কোথাও নেই। ঋত্বিক না ঘরের মানে বিছানার উপরে রয়েছে, না কোথাও নেই, খাটের তলায় নেই, কিছু নেই। এবারে না ঋত্বিক কোথায় আছে, এবারে ওর মার হঠাৎ করে উপর দিকে চোখটা পড়ল। উপরে হয় না যে এইরকম জায়গা থাকে, মানে উপরটা রাখার সব জিনিসপত্র রাখার জায়গা থাকে, কী বলে ওটাকে, কার্নিস কি কিছু বলে, উপর দিকটা থাকে ওইখানটা। ঋত্বিক বুকের কাছে হাঁটু দিয়ে এরমভাবে মানে দেখছে ওর মার দিকে, এরমভাবে ওর মার দিকে তাকিয়ে রয়েছে একটা বাজেভাবে। এরপর ওর মা ভয়ে চিল্লে দিয়েছে মানে ঋত্বিক না লাফ দিয়ে ওর মায়ের গায়ে পড়ে ওর মায়ের গলা টিপে ধরেছে। গলা টিপে ওর মার এই জায়গাটা, এখন ওর মার দাগ রয়েছে, এই জায়গাটা প্রায় কামড়ে রক্ত বের করে দিয়েছে, রক্ত দাঁত বসিয়ে দিয়েছে, পুরো দাঁত ভিতরে রক্ত বেরিয়ে গেছে, চামড়া প্রায় ছিঁড়ে নিয়েওছে, প্রায় অনেকটা চামড়া ছিঁড়েও গেছিলো, এইখান থেকে অনেকটা চামড়া ছিঁড়ে গেছিলো। তো ঋত্বিকের বাবা তারপরে জেঠি সবাই দৌড়ে এসে ঋত্বিককে সরায়, তারপরে ওকে বেঁধে দেয়। তখন ঋত্বিকের বাবা মা এরা ভাবে যে না এটা কোনো সাধারণ জিনিস না, নিশ্চয়ই কোনো প্রেতাত্মার ভর পড়েছে ওর উপরে, তখন বুঝতে পারে। তারপর একটা তান্ত্রিককে ডাকা হয়, তান্ত্রিক আসে, তান্ত্রিকের তো প্রায় খিমছে, এইখান দিয়ে পুরো খিমছে, রক্ত বের করে দেয়, সারা শরীর খিমছে দেয়, কোনো রকমভাবে ওকে শান্ত করা হয়। তান্ত্রিক বলে এর যে বন্ধু আছে ও সব কিছু জানে, ওকে ডাকা হোক ফার্স্টে, এরপর ঋষভকে ডাকা হয়। ঋষভ সব ঘটনা বলে যে কী করেছে। ঋষভকে তো ঋত্বিকের মা সজোরে একটা চড়ও মেরে দেয়, কিন্তু পরের ছেলেকে চড় মেরে কী হবে, ছিল তো তোমার ছেলে ওর সাথে। আমার তো মনে হয় যে পরের ছেলেকে ওইখানটা চড় মারার দরকার ছিল না, যেরকম ও ভুল করেছে ঋত্বিকও ভুল করেছিল। তো তারপর তান্ত্রিক বলে যে ওনার দাদু জানে, ঋষভের দাদু জানে যে কীভাবে বশ করা যেতে পারে, ঋষভের দাদু জানে। তো ওনার কাছে শুনে যদি আমি যজ্ঞে বসি তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো ঋষভের দাদুর সাথে দেখা করা হলো, ঋষভের দাদু তখন হাঁটতে পারে না, তো ঋষভের দাদুর সাথে দেখা করা হলো। ঋষভের দাদু বলল যে তোরা ওই বইটা খুলেছিস। ঋষভের দাদু প্রচণ্ড পরিমাণে মানে ঘাবড়ে যায়, মানে উনি কোনো রকমভাবে উঠে বসে, মানে ইয়েতে হেলান দিয়ে, খাটের উপরে হেলান দিয়ে বসে, বলে তোরা ওই বইটা খুলেছিস, জানিস তোরা কত বড় অভিশাপ ডেকে এনেছিস, ওই কারণে আমি পুরো তন্ত্রবিদ্যা ছেড়ে দিই, তোরা ওই বইটা খুলে এনেছিস। ঋষভের দাদুর একটা কেস আছে, আমি ঋষভের দাদুর মুখ দিয়ে শুনেছি। ঋষভের দাদু যখন মারা যান তার আগে আমি যখন গেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা ধরে উনি বলেছিলেন গল্পটা, আমার মনে আছে 1-1.5 ঘন্টার গল্প না, বাট উনি আটকাটতে বলছিলেন, বলে এটা পার্ট 2-তে আমি দেবো। ঋষভের দাদুর যে সত্যি ঘটনা এই পিশাচের সাথেই জড়িয়ে রয়েছে, এই পিশাচের সাথেই, যেটার জন্য ঋষভের দাদু তন্ত্রবিদ্যা ছেড়ে দিয়েছিল। তো ঋষভের দাদু বলে ও কোনো সাধারণ পিশাচ না, ও নরক খাবে,
ও বিশেষ করে মানুষের মাংস খেতে ভালোবাসে। আর সত্যি কথা বলতে ঋষভ নিজের হাতের বিভিন্ন অংশ কামড়ে মাংস তুলে দিয়েছে, তুলে আবার নিজের মাংস নিজেই খেতে, যতদিন ওই পিশাচটার উপরে প্রবেশ ছিল। তো ঋষভের দাদু বলে অমাবস্যার রাতে যদি ওই যজ্ঞ করে কি একখানা যজ্ঞ, আমি ঠিক জানি না ওই যজ্ঞটার কথা, ওই যজ্ঞটা করে একখানা কলসির ভিতরে কি ভস্য নিয়ে যদি ওই মানে শ্মশানের মধ্যে পুঁতে এসে পিছন দিকে না ঘুরে যদি চলে আসা যায় তাহলে ও ছাড়া পেয়ে যাবে। তো ওই হিসাবে যজ্ঞ করা হলো। যজ্ঞ করার পর এই দায়িত্বটা পড়েছিল ঋত্বিকের বাবার কাছে, ঋত্বিকের বাবার ঘাড়ে, যে ঋত্বিকের বাবা গিয়ে ওইটা করে পুঁতে দিয়ে এসে ওই কলসটা পুঁতে দিয়ে এসে চলে আসবে। তো ঋত্বিকের বাবা গিয়ে ওই কলসটা পুঁতে দিয়ে চলে আসে। ঋত্বিকের বাবা ওই কলসটা এখন পুঁতে দিয়ে চলে আসে। পিছন দিক দিয়ে ঋত্বিকের বাবার কাছে শোনা যে পিছন দিক দিয়ে নাকি কত রকমভাবে আওয়াজ আসে, যে ছাড়বো না তোদেরকে, আমি ছাড়বো না, পিছনে অনেক কেউ চলছে, সব আওয়াজ আসে। ঋত্বিকের বাবা সাহস করার পিছনে তাকায় না, ঋত্বিকের বাবা ঘরে ফিরে আসে। তারপর ঋত্বিক মুক্ত হয়ে যায় পিশাচের কাছে। ঋত্বিকের প্রায় 3 দিন জ্ঞান ছিল না, 3 থেকে 4 দিন ঋত্বিকের কোনো জ্ঞান ছিল না। ঋত্বিককে অনেক ডাক্তার দেখানো হয়, আর এখন ঋত্বিক সুস্থ আছে, বাট ওর না সেরকমভাবে সেই মানসিকভাবে না ও পুরোপুরি সুস্থ হতে পারেনি। ও এখনও পর্যন্ত সব কিছু ভুলে যায়, কাউকে চিনতে পারে না, একভাবে কোনো দিকে তাকিয়েই থাকে, ও ঠিকঠাকভাবে এখনও সুস্থ হতে পারেনি। আর সেরকম তো একটা আগের ঘটনাও নেই, 1 বছর আগের ঘটনা হবে হয়তো, তো এখনও পুরোপুরি 1 বছর এখনও পুরোপুরি ঠিক হতে পারেনি। আর বিশেষ করে ঋত্বিকের বাড়ির কন্ডিশনও ঠিক নেই, ঋত্বিকের বাড়িতে পুরো নেগেটিভিটি ভরে গেছিলো ওই কদিনে। এখন মানে ঋত্বিকের বাবার তাও একটু উন্নতি হয়েছে, বাট ওই টাইমটুকু, ওই যে টাইম থেকে যে অবনতিটা শুরু হয়, অবনতি প্রায় অনেক দিন চলে। ঋত্বিকের বাড়িতে নুন আনতে পান্তা পড়ে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। আমার মনে হয় যে এখন ঋত্বিক আরও বেশি সুস্থ থাকতো যদি প্রথম দিন দিয়েই ওকে এখানে তান্ত্রিকের কাছে দেখানো হতো প্রথম দিনই, তো ঋত্বিক আরও বেশি সুস্থ থাকতো। বাট এখন যেটা হয়েছে ভগবানের কৃপায় ভালোই আছে, নয়তো বা ঋত্বিক হয়তো আর বাঁচত না। ডাক্তাররা তো বলে দিয়েছিল শরীরে কী হয়েছে বোঝা যাচ্ছে না, বাট ও বাঁচত না। যেভাবে নিজের মাংস খুবলে খেয়ে নিয়েছিল, মানে প্রায় ও নিজেকেই প্রায় শেষ করেছিল, রোগা হয়ে গেছিলো পুরো। ঋত্বিকটাও হেলদি ছিল, বাট তখন পুরো রোগা হয়ে গিয়েছিল, এরকম হয়ে গেছিলো ঋত্বিকের সাথে। আজকের ঘটনা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো। পার্ট 2 তো আমি আনবো যে ঋষভের দাদুর সাথে আসলে কী হয়েছিল, এই পিশাচটার সাথে ঘটনাটা, ওইটাও প্রচণ্ডই ভয়ঙ্কর ঘটনা, ওইটাও প্রচণ্ড ভালো ঘটনা, ওইটা আনবো। যদি ভালো লেগে থাকে তো এটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। নতুন চ্যানেল ব্যাসের।